তো আমরা দেখবো হচ্ছে আজকে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলন গতি। তো সিম্পল হারমোনিক মোশনটা আসলে কি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি আগে একটা ফিগার ড্র করে নিই। এই ফিগারটা তুমি যদি বুঝতে পারো ভালো মতো, তাহলে তোমার আশা করি সিম্পল হারমোনিক মোশন আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি যেটা মানে বলতে চাচ্ছি এখানে, যে একটা রড যদি আমি এখানে দিয়ে দিই, এই রডটার সাথে আমি মনে করো যে একটা আংটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি একটা বব ঝুলাই দিলাম। এরপর এটাকে আমি টেনে ছেড়ে দিলাম। তো আমার টেনে ছেড়ে দিলে সাপোজ তুমি এখন এই পজিশন থেকে এটাকে ছেড়ে দিচ্ছ, তাহলে সেটা কি করবে? সেটা মুভ করে এখানে আসবে। তো এখানে মুভ করে আসলো, দেন কি হবে? সে আবারও কি করবে? এখানে একটা তার বেগটা 0 হয়ে গেল, দেন সে কি করবে? আবারও সে এখান থেকে আবার এদিকে চলে আসবে। তো এভাবে করে সে মানে রোটেট হতে থাকবে, তাই না? এভাবে এভাবে তার হচ্ছে গতিটা সে এভাবে আসলে ব্যবহার করে পর্যাবৃত্তভাবে সে একটা বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে ব্যবহার করে সার্কুলেট করবে। তো এটা তো আমি বুঝলাম পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, বাট আসলে সরল দোলন গতিটা কি? ঠিক আছে? দেখো, সরল দোলন গতি হচ্ছে বা স্টেবল হারমোনিক মোশন হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, অর্থাৎ একটা পেরিওডিক মোশনই। বাট এটার ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন আছে। সেই স্পেশাল কন্ডিশনটা হচ্ছে যে এটার যে কৌণিক বিস্তার, এটার কৌণিক বিস্তার, ঠিক আছে? কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার, এটার ইংরেজিটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা তোমার হচ্ছে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট। তো কৌণিক বিস্তারটা তোমার অবভিয়াসলি অলওয়েজ 4 ডিগ্রি হতে হবে, অর্থাৎ তোমার কৌণিক বিস্তারের ইন্ডিকেশনটা আমরা কিভাবে লিখি? থিটা দ্বারা। তো থিটার মানে অলওয়েজ 4 ডিগ্রি হতে হবে। তো 4 ডিগ্রি বলতে কি বোঝানো হচ্ছে? মনে করো যে এটা দেখো, এটা তো সাম্যাবস্থা, এটা তার ইকুইলিব্রিয়াম ফেজ। এখান থেকে সে মনে করো যে এখানে যে আসছে, এখান থেকে তুমি এই পর্যন্ত নিছো, এই যে অ্যাঙ্গেলটা, এটা তোমার 4 ডিগ্রি, ঠিক আছে? এটা এটা তোমার হচ্ছে 4 ডিগ্রি। আচ্ছা, তো এরপরে আবার মনে করো যে এটাকে সাপোজ ধরো যদি আমি এখানে আসলে এটা 40 ডিগ্রি না, এটা 4 ডিগ্রি লিখছি, তো এটা 4 ডিগ্রি। আবার মনে করো যে তুমি যখন আবার এখান থেকে সে যখন আবার এখানে আসবে, এটা তোমার কত হতে হবে? এটা 4 ডিগ্রি হতে হবে। এখন কথা হচ্ছে যদি 4 ডিগ্রি বেশি হয়, যদি 4 ডিগ্রি বেশি হয়, তাহলে কিন্তু এটা সিম্পল হারমোনিক মোশন হবে না, তাহলে কিন্তু সেটা একটা পিরিয়ডিক মোশনই হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, দেখো এটা কি? সরল দোলন গতি, ঠিক আছে? সরল দোলন গতি। এখন কথা হচ্ছে এই যে নামটা সরল দোলন গতি, এই যে সরল, এই সরল মানে কি? অ্যাকচুয়ালি সরল মানে তোমার অ্যাকচুয়ালি সরল রেখা বোঝাচ্ছে, ঠিক আছে? একটা সরল রেখা বোঝাচ্ছে। এখন সরল রেখা কেন বোঝাচ্ছে? দেখো খেয়াল করে, একটা অ্যাঙ্গেল মনে করো 4 ডিগ্রি। তুমি আমাকে একটা জিনিস বলো, একটা 4 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কি আসলে খুব বেশি? এটা তো খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল, তাই না? খুবই ক্ষুদ্র। তো এখানে এই যে তোমার এদের মধ্যে দেখো, এই যে মধ্যে যে ডিসটেন্সটা, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সরল রেখার মতোই, ঠিক আছে? এটা কিন্তু এই এরকম এরকম হবে না, এটা কিন্তু এরকম বৃত্তাকার হবে না, এটা কিন্তু সরল দোলন মানে এটা কিন্তু একটা সরল রেখার মতোই হয়ে যাবে, বিকজ এই অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ক্ষুদ্র অ্যাঙ্গেল। এখন যদি তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি বেশি হয়, তাহলে কিন্তু এই জিনিসটা আর এরকম সরল রেখা থাকবে না, এরকম সরল রেখা থাকবে না, এটা এরকম এরকম বৃত্তাকার হয়ে যাবে, ঠিক আছে? 4 ডিগ্রি বেশি হলে অ্যাঙ্গেলটা, মনে করো দেখবে এখানে 10 ডিগ্রি দিছো, তো তখন তোমার এটা কি হবে? এটা একটা বৃত্তাকার হয়ে যাবে। সো তখন কিন্তু এটা সরল দোলন গতি হবে, তখন সেটা বৃত্তাকার দোলন গতি হয়ে যাবে। বাট আমরা কিন্তু বৃত্তাকার দোলন গতি নিয়ে পড়তেছি না, আমরা কি পড়তেছি? সরল দোলন গতি নিয়ে, সিম্পল হারমোনিক মোশন নিয়ে, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবা, অলওয়েজ আমার এই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি বা তার নিচে হতে হবে। তো এখানে একটা ফর্মুলা আছে, এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে 3টা ফর্মুলা আছে। হ্যাঁ, 3টা ফর্মুলা, অর্থাৎ তোমার এই যে সরল দোলকটা, এই সরল দোলকের ক্ষেত্রে তোমার 3টা ফর্মুলা আছে। কি কি ফর্মুলা? ফার্স্ট অফ অল, সরি, 4টা ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে এরকম, যে এটাকে বলা হয় হচ্ছে তোমার টাইম ইকুয়েশন বা সময়কাল সূত্র, ঠিক আছে? পর্যায়কাল। তো এটা এটা দিতে পারি হচ্ছে সময়কাল বা সমকাল, ঠিক আছে? সমকাল সূত্র। এখন সমকাল সূত্রটার মধ্যে কি বলছে? যে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে তা তোমার হচ্ছে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে, ঠিক আছে? কি বললাম কথাটা বলো তো? যদি তার হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি 4 ডিগ্রি হয়, তাহলে সেই সরল দোলকটার জন্য তার প্রতিটা দোলনের জন্য সমান সময় লাগবে, ঠিক আছে? প্রতিটা দোলনের ক্ষেত্রে সমান সময় লাগবে, সমান সময় লাগবে। দেখো, সমান সময় লাগবে এই জন্য কি এটা নাম সিম্পল হারমোনিক, ঠিক আছে? এটা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ তোমার ধরো যে তুমি এই যে এখান থেকে এটাকে এখানে আনছো, এখান থেকে আবার সে এটা এখানে আসবে, দেন এখান থেকে সে আবার এদিকে রোটেট করবে। অর্থাৎ তোমার মনে করো তুমি এটা এখানে ছিল, তুমি এখান থেকে এটাকে এভাবে এদিকে আনছো, দেন সে এখানে আসছে, এরপরে সে আবার এখানে গেছে, সে আবার এভাবে ব্যাক করছে, দেন সে আবার এদিকে গেছে, সে আবার এখানে ব্যাক করছে। এই যে তোমাদের টাইমটা, ধরো যেখানে যে টাইমটা মনে করো যেখানে তোমার হচ্ছে সাপোজ ধরো 0.5 সেকেন্ড লাগছে, এখানে পয়েন্ট করো যে পয়েন্ট, আচ্ছা এখানে মনে করো যে সাপোজ ধরো, আচ্ছা এটা বারবার এমন কেন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না।
আচ্ছা, আই এম রিয়েলি সরি। আচ্ছা, আবার দেখো, মনে করো যেটা সাপোজ ধরো এখানে তোমার এটা 0.1, এটা মনে করো 0, এটা মনে করো 1 সেকেন্ড লাগছে, এখানে মনে করো যে 1 সেকেন্ড লাগছে, ঠিক আছে? এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগছে, আবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগছে, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড লাগছে, মানে প্রতিটা টাইম কি এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে তার প্রতিটা গন্তব্য যাত্রাপথে তার প্রতিটা স্পন্দনের জন্য বা প্রতিটা দোলনের জন্য তার সমান সময় লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে সমকাল সূত্র। হুম, এটা গেল। নাম্বার 2 হচ্ছে লেন্থ ইকুয়েশন, অর্থাৎ তোমার দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে? দৈর্ঘ্যের সূত্র বা লেন্থ ইকুয়েশন। তো এই লেন্থ ইকুয়েশনের মধ্যে কি বলছে যে আবারও সেম ভাবে যদি বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কোনো নির্দিষ্ট স্থানে একটা সহজ দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। বিষয়টা খেয়াল রাখো, যদি বিস্তার আমার 4 ডিগ্রি হয়, তাহলে এই প্রতিটা যে তোমার হচ্ছে সরল দোলন, এই প্রতিটা যে দোলনকাল, ঠিক আছে, প্রতিটা দোলনকাল তোমার হচ্ছে এই যে তোমার যে এখানে যে লেনটা আছে, দেখো খেয়াল করে, যে এই যে এই লেনটুকু, আচ্ছা এটা বারবার প্রবলেম করতেছে, আমার জিনিসটা খুব বিরক্ত লাগতেছে এখন। এটা তোমার লেনটুকু আছে, দেখো এই লেনটুকু, এটা তোমার হচ্ছে এল এল যদি আমি ইন্ডিকেট করি, ঠিক আছে, তাহলে তোমার এই যে তার যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, তার যে এই যে এখান থেকে তার যে এই পর্যন্ত তার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমার হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ তোমার যদি আমি বলি তাহলে এল সমানুপাতিক রুট ওভার টি, ঠিক আছে? আমি এত কিছু লিখতেছি না, আমি ডিরেক্টলি এই সূত্রটা লিখে দিলাম। যদি 4 ডিগ্রি হয়, তাহলে তোমার হচ্ছে দৈর্ঘ্যটা কি হবে, তার মানে তার পর্যায়কালের বা তার দোলনকালের তোমার হচ্ছে বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তোমার এল, দৈর্ঘ্যের ইকুয়েশন। নাম্বার 3 হচ্ছে তোমার হচ্ছে এটা অ্যাসেসেলারেশনের ইকুয়েশন অফ অ্যাসেসেলারেশন, অর্থাৎ তোমার ত্বরণ, ঠিক আছে? ত্বরণের ক্ষেত্রে কি হবে, আবারও সেম ভাবে যদি বিস্তার 4 ডিগ্রি হয়, তাহলে তোমার হচ্ছে এটার যে দোলনকালটা, সেই দোলনকালটা তোমার হচ্ছে মানে আসলে এখানে তুমি কি ত্বরণ হিসাব করবা নাকি তুমি জি হিসাব করবা, তাই না? তুমি যেখানে জি হিসাব করবা সেখানে ত্বরণ কিন্তু হিসাব হবে না। তো এখানে যে জিনিসটা হবে সূত্রটা, সেটা তোমার হচ্ছে টি ইজ ইকুয়াল টু বা টি সমানুপাতিক টি সমানুপাতিক 1/√জি, ঠিক আছে? 1/√জি। এটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, যদি হচ্ছে তোমার ত্বরণের ইকুয়েশন, ত্বরণটা কি হবে, পর্যায়কালের মানে বলতে পারো যে তোমার হচ্ছে মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? √1/√, ব্যস্তানুপাতিক। বিষয় হচ্ছে এরকম। আমি যদি বাংলায় বলি, তাহলে তোমার হচ্ছে যে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ ত্বরণের, ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক, সরি বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু বর্গমূলের, হ্যাঁ, এটা কিন্তু বর্গমূল হবে, বর্গের হবে না কিন্তু, বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার যদি টি বাড়ে, সবাই ধরো যে তোমার টি বাড়তেছে, তাহলে কি হবে, জি কমবে, ঠিক আছে? আবার যদি জি বাড়ে, তাহলে টি কমবে, কারণ এটা কি ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু সমানুপাতিক ছিল। এটা একটু জাস্ট মাথায় রাখবা। এটা গেল 3 নাম্বার সূত্র। এবার 4 নাম্বার সূত্রটা হচ্ছে ভরের সূত্র, ঠিক আছে? ইকুয়েশন অফ ওয়েট। এটা হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্রটা কিরকম, যদি আবর্তন ভাবে যদি 4 ডিগ্রি বিস্তারের মধ্যে থাকে, তাহলে একটা কার্য, এবং তার যদি কার্যকরী দৈর্ঘ্য যদি স্থির থাকে, ঠিক আছে, যদি কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন না হয়, তাহলে তার যে দোলন কালটা, তার যে টি টাইমটা, এই যে টি, এটা তোমার হচ্ছে এটার কোনো ভরের উপর নির্ভর করবে না, ঠিক আছে? এই টিটা তোমার হচ্ছে ভরের উপর, মানে টিটা তোমার হচ্ছে ভরের উপর নির্ভর করবে না, ভরের উপর নির্ভর করে না। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো ইকুয়েশন মনে হয় তিনটাই, ঠিক আছে? এই তিনটা মাথায় রাখবা। আমি যেন ফার্স্টে তিনটা বলছি কিন্তু, ঠিক আছে, বাট আসলে কিন্তু মোট চারটাই, বাট আসলে এই 4 নাম্বারটাকে আসলে কোনো মানে এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, এটা কিন্তু আসলে কোনো সূত্রের মধ্যে পড়ছে না। তো আমি ফার্স্টে তোমাকে তিনটা বলছিলাম, তো এই তিনটাই হচ্ছে মেইনলি ইকুয়েশন। বাট কথা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে এই যে জিনিসটা, এটা তোমার মাথায় রাখবে যে ভরের উপর নির্ভর করবে না, এবং আকৃতির উপর নির্ভর করবে না, ঠিক আছে? ভরের উপর, আকৃতির উপর, মানে শেপের উপর। এরপর তোমার হচ্ছে এটার মধ্যে যে উপাদানটা আছে, ববের মধ্যে যে উপাদান আছে, আবার অ্যালুমিনিয়াম বা স্টিল বা, ঠিক আছে, অথবা তোমার হচ্ছে এটা আয়রন, যে কোনো কিছু উপাদান হতে পারে কিন্তু। সো উপাদানের উপর নির্ভর করবে না, ঠিক আছে? উপাদানের উপর এই যে নির্ভর করে না, এগুলো তিনটার জন্যই এই কন্ডিশন তিনটা মাথায় রাখবা, ঠিক আছে? ভরের ক্ষেত্রে, আকৃতির ক্ষেত্রে, উপাদানের ক্ষেত্রে এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল, এই সরল দোলকের সূত্রগুলা, এই সিম্পল হারমোনিক মোশনের জন্য, ঠিক আছে? সো এটা গেল আমাদের মানে টোটাল সূত্র। এখন কথা হচ্ছে যে যদি আমি এই যে তিনটা সূত্র এখানে লিখছি, আমি সমকাল, দৈর্ঘ্য আর ত্বরণ, এই তিনটাকে যদি আমি তোমাদেরকে একবারে লিখতে চাই, তাহলে কি হবে, টি ইজ ইকুয়াল টু, বা আমি যদি বলি, সরি, এটাকে ইজ ইকুয়াল টু না দিই, এটাকে আমি হচ্ছে দিই, সমানুপাতিক দিচ্ছি। তাহলে টি সমানুপাতিক হচ্ছে এল বাই রুট ওভার, এটা তোমার হচ্ছে এভাবে হবে রুট ওভার এল বাই জি, ঠিক আছে?
টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি, ঠিক আছে? এটা ঠিক উল্টায় যাবে আর কি, আমি জাস্ট পুরোটা উল্টাই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে যে এই যে আমি যেটা লিখছি এখানে, এইটাকে আমি কিভাবে আসলে ডিফাইন করতে পারি যদি আমি এখানে সমানুপাতিকটা উঠাই দিই? তোমার সূত্র হবে এরকম, টি সমানুপাতিক 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে? যদি আমি সমানুপাতিকটা উঠাই দিই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল চলে আসবে, সেটা তোমার হচ্ছে 2 পাই। কেন 2 পাই আসলো? বিকজ অবভিয়াসলি এটা একটা বৃত্তাকার পথ, এবং সরল দোলন হচ্ছে একটা তোমার কি একটা পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা জানি কি, যে একটা ওয়েভ ইকুয়েশন যদি ক্রিয়েট হয়, সেই ওয়েভ ইকুয়েশনের জন্য এটা তোমার 2 পাই অ্যাঙ্গেল, টোটাল 2 পাই ডিসটেন্স অতিক্রম করে। সো 2 পাই হবে এখানে, এটার সমানুপাতিকটা উঠাই দিলে এটা কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে 2 পাই। সো এই যে ফর্মুলাটা লিখছি আমি, 2 টি পাই টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এই ফর্মুলাতে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সকল ম্যাথ আমরা করতে পারবো এই সিম্পল হারমোনিক মোশনের জন্য। হ্যাঁ, তো এখন এই যে সরল দৈর্ঘ্যের যে সূত্রটা আমি লিখছি এখানে, এই সূত্র দ্বারা আসলে কি কি করা যায়? এই সূত্র দ্বারা আসলে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে পারবা কোন একটা স্থানের, পাশাপাশি তুমি হচ্ছে সেই স্থানে যদি তুমি কোন একটা পাহাড়ের মধ্যে যাও, সেই পাহাড়ে তুমি উচ্চতা নির্ণয় করতে পারবা। অর্থাৎ তার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে সূত্রটার। যদি আমরা ফার্স্ট অফ অল চলে আসি, তাহলে আমাদের যেটা নাম্বার 1 যে অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে তোমার জি নির্ণয়, ঠিক আছে? জি নির্ণয় প্রথম অ্যাপ্লিকেশন, এই সরল দোলকের যে ব্যবহার আর কি, মানে আমাদের যে এই যে দোলকটা যেটা আমি আঁকছি এখানে, এই যে দোলকটা, এই দোলকটার আসলে ব্যবহারটা কি, তাই না? এটা আমাদের একটা জানা দরকার। সো এই দোলকটার ব্যবহারটা কি? ফার্স্ট অফ অল এটা দ্বারা আমি জি নির্ণয় করতে পারবো, অর্থাৎ তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স নির্ণয় করতে পারবো বা অ্যাক্সেলারেশন নির্ণয় করতে পারবো। যেমন মনে করো যে তুমি হচ্ছে মনে করো তুমি ঢাকা থেকে রাজশাহী গেছো, এখন তুমি রাজশাহীতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত, মানে জি কত, সেটা তুমি জানো না। তো এই গ্র্যাভিটি বের করার জন্য তুমি সেখানে একটা সরল দোলক নিয়ে যাবা। সেই সরল দোলক নিয়ে যাওয়ার পরে তুমি মনে করো যে সেই সরল দোলকটা দৈর্ঘ্য মাপবা, এবং সেই সরল দোলকটা তুমি মানে ঘুরতে দিবা, সে সে যেন মানে তাকে তুমি সার্কেল করতে দিবা, অর্থাৎ তাকে তুমি হচ্ছে 4 ডিগ্রি অ্যাঙ্গেল নিবা, 4 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে তাকে তুমি এভাবে ধরবা, টেনে ধরবা, টেনে ধরার পর তাকে তুমি ছেড়ে দিবা, ঠিক আছে? তখন সে কি করবে? তখন সে এরকম সার্কেল করতে থাকবে। তো তুমি তখন এখান থেকে এখানে আসতে, এবং এখান থেকে এখানে আসতে, দেন এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তখন তুমি একটু জাস্ট মেজার করবা যে আসলে এই যে ঘটনাটা ঘটতেছে এখানে, এখানে একটা সার্কেল করতে তার মোট কতটুকু সময় লাগতেছে। মনে করো তার এখানে মোট 2 সেকেন্ড লাগতেছে, ঠিক আছে? তার মানে তুমি বলবা কি যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তখন তুমি এই ফর্মুলাতেই অঙ্কটা বের করবা, মানে জি এর মানটা বের করবা। অর্থাৎ দেখো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে তুমি বলতে পারো যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার দেন এল বাই জি, আমি রুটটা কেটে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে এল ইজ ইকুয়াল টু, সরি এল না, জি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে এটা এদিকে চলে আসবে, তাহলে 4 পাই স্কোয়ার এল ডিভাইড বাই টি স্কোয়ার। সো দেখো এখান থেকে আমি একটা জের ইকুয়েশন পেয়ে গেলাম না? তো তুমি এখন তখন এই সরল দোলকটার দৈর্ঘ্যটা মাপবা, ঠিক আছে? মাপার পরে তুমি তার টাইমটাকে মেজার করবা। মনে করো তোমার কাছে স্টপ ওয়াচ আছে, তো তুমি স্টপ ওয়াচে তুমি টাইমটাকে মেজার করে টাইমটা এখানে বসাই দেবা, তার দেখবা কি তোমার এখানে জি এর মানটা চলে আসবে। তো অবভিয়াসলি জি এর মানটা তোমার 9.81 এর কাছাকাছি থাকবে না, মানটা হয়তোবা একটু কম বেশি হতে পারে, যেহেতু তোমার স্থান পরিবর্তন করছো, তুমি ঢাকা থেকে রাজশাহীতে চলে গেছো। তো কিছুটা পরিবর্তন হতে পারে, তাই না? আমরা জানি যে মেরু অঞ্চল আর বিষুব অঞ্চলের কারণে জি এর মান কিছুটা পরিবর্তন হয়। তো এটা হচ্ছে মেইনলি ব্যাপারটা। তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা গেল ফার্স্ট অ্যাপ্লিকেশন। এখন এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে কার্যকরী দৈর্ঘ্য, এই জিনিসটা, এই এলটা কি, এলটা নিয়ে আমাকে একটু কথা বলতেই হবে, বিকজ এলটা দিয়ে তোমাকে যদি আমি না বোঝাই ক্লিয়ারলি, তাহলে তোমার অঙ্ক করতে গেলে অনেক বড় তুমি ভুল করতে পারো, ঠিক আছে? এই এল এর মধ্যে কিছু কাহিনী আছে। কিরকম কাহিনী দেখো খেয়াল করে। মনে করো এখানে যদি একটা আমি আংটা সাবাদ দিয়ে দিচ্ছি, এবং এখানে একটা বব আঁকতেছি, সাবাদ ধরো একটা বব আঁকলাম। হ্যাঁ, এটা বব আঁকলাম। এখন অ্যাকচুয়ালি এলটা কি তোমাকে একটু বুঝাই দিই। এলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে, এই যে তোমার সুতা এখান থেকে শুরু, তো সুতা থেকে টোটাল ব্যাসার্ধ পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ তোমার এই যে এখানে যে একটু স্মল ডিস্টেন্স আছে না, আর সেটা পর্যন্ত। অর্থাৎ আমি সাপোজ ধরো আমি বলতেছি এখানে যে এটার এই যে এখান থেকে এটুকের দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এবং এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার ডিস্টেন্স হচ্ছে তোমার ব্যাসার্ধ, যেহেতু বয় ব্যাসার্ধ আমি ধরলাম হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এল এজ কি হবে? এল এজ তোমার হচ্ছে এল প্লাস আর হবে, ঠিক আছে? এখন এখানে ডিফারেন্সটা কোথায় আসতে পারে বিষয়টা বুঝো। মনে করো কার্যকর দৈর্ঘ্য কিন্তু আসলে কি হবে, অলওয়েজ কিন্তু সেমই থাকবে একটা সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাই না? এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমি কি চেঞ্জ করতে পারি? আমি হচ্ছে এই সুতার দৈর্ঘ্য চেঞ্জ করতে পারি, আমি হচ্ছে এই ব্যাসার্ধ চেঞ্জ করতে পারি। মনে করো যে এটা কিরকম হতে পারে, যখন হচ্ছে বিষয়টা দেখো, যখন হচ্ছে আমি এই সরল দৈর্ঘ্যটাকে যখন হচ্ছে আমি এটা সুতা দৈর্ঘ্য যখন কমাই দিব, ঠিক আছে? যখন এটা সুতা দৈর্ঘ্যটা আমি কমাই দিব, সাপোজ ধরো যে এই যে মনে করো কমাই দিলাম, আগে ছিল এখান থেকে এই পর্যন্ত, এখন তোমার এখান থেকে সাপোজ ধরো এখানে আনছি। এখন এইটার এল এর মানটা ঠিক রাখার জন্য আমি কি করতে হবে? আমাকে তখন আমাকে এই ববটাকে চেঞ্জ করতে হবে, আমাকে ববটা চেঞ্জ করে একটা বড় ব্যাসার্ধের বব লাগাইতে হবে। তো আমি কি করব তখন? মনে করো যে এই
একটা বড় ব্যাসার্ধের বব লাগাই দিচ্ছি, ঠিক আছে? এটা ব্যাসার্ধ এখন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা তোমার কি হয়ে গেল, এবার এখানে এটা আর হয়ে গেল, এটা তোমার এল হয়ে গেল, ঠিক আছে? এটুকু হলো এল। তো এখানে তোমার বিষয়টা তাহলে কি বুঝলা তোমরা? তখন বিষয়টা হচ্ছে এরকম, দেখো খেয়াল করে, যখন হচ্ছে আমার এলটা বড় হবে তখন হচ্ছে আমার আরটা ছোট হবে, ঠিক আছে? আর যখন হচ্ছে আমার আরটা বড় হবে তখন হচ্ছে আমার এলটা ছোট হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবা যে এল আর আর কখনো কিন্তু আসলে পাশাপাশি তুমি বাড়াইতে পারবা না বা কমাইতে পারবা না, হয় যে কোনো একটাকে বাড়াইতে পারবা বা যে কোনো একটাকে কমাইতে পারবা, ঠিক আছে? সো যদি তোমার এল বড় হয় তাহলে আর ছোট হবে, দেখো এখানে এল বড় আর ছোট, আর এখানে তোমার যদি আরটা বড় হয় তাহলে তোমার এলটা ছোট হবে, ঠিক আছে? সো এটাকে এভাবে জাস্ট মাথায় রাখবে, এভাবে তোমাদেরকে আমি বড় ছোট করে বুঝাই দিলাম। সো আশা করি তোমাদের এই কার্যকর দৈর্ঘ্য নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ওকে। আচ্ছা, এটা তাহলে আমি কি বের করলাম বলতো? ফার্স্ট অফ অল আমার কিভাবে আসলে এই সূত্র দিয়ে তুমি কিভাবে আসলে জি বের করবা, সো এটা গেল ফার্স্ট অফ অল। এরপর আমি সেকেন্ডটা আসি। সেকেন্ডটা হচ্ছে, মনে করো যে তুমি একটা পাহাড়ি এলাকায় গেছো, তারপর ধরো তুমি হচ্ছে রাজস্থানের কোনো একটা জঙ্গলে গেছো, সেই জায়গায় তোমার অনেক পাহাড় আছে। তো সেখানে মনে করো যে তুমি হচ্ছে সে একটা পাহাড়ে উঠো, সেই পাহাড়ে তুমি এখন উচ্চতা নির্ণয় করবা। তো সেই উচ্চতা তুমি কিভাবে নির্ণয় করতে পারো খেয়াল করে দেখো। পাহাড়ের উচ্চতা আমি এটা লিখে দিচ্ছি। এই সরল দোলক দিয়ে তুমি সেই পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবা। বিষয়টা বুঝো। মনে করো যে এই যে তুমি এখানে একটা পাহাড় আঁকলা, ঠিক আছে? একটা পাহাড় আঁকলা তুমি, ঠিক আছে? এখন এই পাহাড়ের যে পাদবিন্দু এখানে, এখানে মনে করো তুমি যখন একটা সরল দোলক নিয়ে আসবা, সাপোজ ধরো একটা সরল দোলক তুমি নিয়ে আসলা, এই সরল দোলক তুমি নিয়ে আসলে এখন তুমি তাকে একে কি করবা, তুমি তখন একে টেনে ছেড়ে দিবা, তাহলে সে সার্কুলেট করবে কিছুক্ষণ, তাই না? তো সার্কুলেট করার পরে মনে করো তুমি এখানে মনে করো যে 2 সেকেন্ড পাইছো, ঠিক আছে? তুমি 2 সেকেন্ড পাইছো। তো এখন এটাকে তুমি কি করলা, পাহাড়ের পাদবিন্দুতে বা পাহাড়ের পাদদেশে তুমি এটা মেজার করছো। এরপরে মনে করো যে তুমি এখন পাহাড়ে উঠতেছো, পাহাড়ে উঠতে উঠতে মনে করো তুমি পাহাড়ের চূড়ায় চলে আসছো, ঠিক আছে? এই চূড়ায় চলে আসছো, দেন তুমি সেই সহদূরকে নিয়ে তুমি আবারও তাকে কি করবা, তুমি আবার তাকে টেনে ছেড়ে দিবা। তো সে তখন কি করবে, সে আবার সার্কুলেট করা শুরু করবে, তাই না? সার্কুলেট করতে করতে সে, তুমি তখন মনে করো যে টি ইজ ইকুয়াল টু, তুমি মনে করো যে 2.05 সেকেন্ড পাইছো। তারপর দেখো তুমি কি করলা বলো তো, এখানে তোমার একটা 2 সেকেন্ড ছিল, এখানে তোমার কি হয়েছে 0.05 সেকেন্ড বেড়ে গেছে। তো 0.05 সেকেন্ড বেড়ে গেলে আসলে কি কি হচ্ছে তাহলে, এই যে ডিস্টেন্স, এই যে পার্থক্যটুকু, তুমি এই পার্থক্যটুকু দিয়ে আসলে তুমি কি করতে পারবা, পাহাড়ের এই যে উচ্চতা এটা তুমি নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তো এখানে অবভিয়াসলি মোট দুটো টাইম লাগতেছে। একটা টাইম তোমার সাবা ধরো ধরলাম হচ্ছে তোমার মনে করো যে T1, আরেকটা সাবা ধরো তুমি ধরলা হচ্ছে T2, ঠিক আছে? তাহলে এই T1 T2 টাইমের ডিফারেন্সের কারণে তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবা। কিভাবে পারবা, তুমি এখনই তোমাকে আমি ইকুয়েশন দেখাই দিচ্ছি, তোমার একটু ভালো মতো জিনিসটা খেয়াল করো, হ্যাঁ? আচ্ছা, তো আমি একটু ক্লিন করে দিচ্ছি এই জায়গাটা। আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম, দেখো খেয়াল করে, আমি ধরলাম যে পাহাড়ের যে পাদবিন্দু, ঠিক আছে? এখানে এখানে সাপোজ ধরলাম হচ্ছে, যেহেতু তুমি এখানে ভূমির মধ্যে আসো, যেহেতু তুমি এখানে ভূমির মধ্যে আসো, তো এখানে আমি ধরে নিলাম যে পাদদেশে, ঠিক আছে? পাহাড়ের পাদদেশে তোমার হচ্ছে জি ইজ ইকুয়াল টু, বা G1 বলতে পারি আমি, যে G1 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে GM বাই আর স্কোয়ার। এটা তো আমাদের গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটির সূত্র, তাই না? এটা আমার চ্যাপ্টার 6 এ দেখছিলাম, জি ইজ ইকুয়াল GM বাই আর স্কোয়ার। এটা আমাদের প্রথমটার ক্ষেত্রে গেল। এরপর তুমি যখন পাহাড়ের চূড়ায় চলে আসবো, তাহলে আমি লিখতে পারি এখানে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায়, ঠিক আছে? এখানে লিখলাম সাপোজ এটা তোমার G2 দিলাম, হ্যাঁ? তাহলে G2 যেগুলো কি হবে বলতো, GM ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জাস্ট একটা এইচ যোগ হয়ে যাবে, বিকজ এখানে কি আছে এবার কিন্তু পৃথিবী, মনে করো এটা যদি পৃথিবী হয়ে থাকে তাহলে এটা তোমার আর ছিল, তাই না? তো তুমি এখন এখান থেকে আর প্লাস এইচ, তুমি এখন উপরে চলে গেছো, তাহলে মানে কি হবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে না? সো এটা গেল আমি তো আমার নাম্বার 1 ইকুয়েশন, এটা হচ্ছে আমার নাম্বার 2 ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন যখন আমি একটু মানে ভাগ করি, মানে 1/2 করি, ঠিক আছে? 1/2 করতে সাপোজ ধরো, তাহলে কি হচ্ছে দেখো খেয়াল করে এখানে, তাহলে G1/G2 ইজ ইকুয়াল টু, আমাদের 1 এ কি ছিল GM বাই আর স্কোয়ার, এবং এখানে কি আছে GM বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে এখন GM কাটা, সো কি হচ্ছে আলটিমেটলি আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই আরটা নিচে চলে আসবে আর এই আর প্লাস এইচ হোল স্কোয়ারটা উপরে চলে যাবে। এটা আমাদের ক্যালকুলেশন করলে আমি এটা পাচ্ছি। আচ্ছা, এরপরে আমি যদি এখানে এই টোটালটাকে যদি আমি একটা বক্সের মধ্যে আটকাই দিই, মানে একটা পুরোটাকে আমি বর্গের মধ্যে আটকাই দিই, তাহলে এখানে এবার যদি আমি লসাও করি এখানে, তাহলে কি পাবো এখানে বলতো 1 প্লাস এইচ বাই আর পাবো, তাই না? 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। দেন এটা এটা হচ্ছে কিসের জন্য গেল, এটা হচ্ছে আমাদের একটা জি এর ইকুয়েশন আমি পেয়ে গেছি, ঠিক আছে? আমি এখানে একটা জি এর ইকুয়েশন পেয়ে গেলাম, এবং বলতে পারো এখানে তোমার হচ্ছে এই পর্যন্ত আমি রাখলাম, এখান থেকে এই পর্যন্ত রাখলাম, দেন আমি এটা ক্লিন করে দিচ্ছি।
ঠিক আছে, আমি পুরো সূত্রটাকে জাস্ট তোমাদেরকে দেখাই দিই কিভাবে প্রুফ করতে হবে সূত্রটা। আচ্ছা, এরপরে আমি ধরে নিলাম যে এই যে ওয়ান ইকুয়েশনের জন্য, অর্থাৎ তোমার পাহাড়ে যখন পাদদেশে তুমি ছিলা, ঠিক আছে, এই যে এটা পাহাড়ের পাদদেশে, এই পয়েন্টে সাপোজ ধরো তোমার হচ্ছে T1, এই পয়েন্টে সাপোজ ধরো হচ্ছে T2, তাহলে T1 কত হবে? 2 পাই রুট ওভার L বাই G1, তাই না? রুট ওভার T1 ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G1। এল আমার সেম থাকবে, বিকজ কি এটা কি যেহেতু এটা সহজ দোলক, সো অবভিয়াসলি কি হবে, এটার কার্যকর দৈর্ঘ্যটা সেম থাকতে হবে। এবং T2টা কি হবে? 2 পাই রুট ওভার L বাই G2, তাই না? এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এবার এই যেখানে এই জায়গাটাতে আমি হচ্ছে এটাকে নাম্বার 3 দিয়ে দিব এবং এটাকে আমি নাম্বার 4 দিয়ে দেবো। হ্যাঁ, নাম্বার 3 4 দিয়ে দিলাম, এবং নাম্বার 3 4 দেওয়ার পর এখন আমি এটাকে আবারও সিম্পল ভাগ করবো আগের মতো করে। এখানে যেমন ভাগ করছি, এখানে আমি এটাকে ভাগ করব, ঠিক আছে? নাম্বার 3 ডিভাইড বাই নাম্বার 4 পাস। তো এখানে কি লাভ হবে দেখো খেয়াল করে, যে T1 ডিভাইড বাই T2 ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G1, 2 পাই রুট ওভার L বাই G2। তোমার দেখো এখানে কি কি কাটা, এই যে 2 পাই কাটা, তাই না? 2 পাই কাটা, এবং তোমার হচ্ছে এখানে এই যে রুট ওভার L কাটা। তা কি থাকতেছে আলটিমেটলি? রুট ওভার তোমার হচ্ছে এখানে কি থাকতেছে দেখো তো খেয়াল করে, 1 বাই G1 ডিভাইড বাই 1 বাই G2, তাই তো? সো এবার যদি হচ্ছে আমি পুরোটাকে রুটের মধ্যে নিয়ে নিই, তাহলে তোমার হচ্ছে 1 বাই G1 ডিভাইড বাই 1 বাই G2। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এখানে এটা কি হবে, G2 বাই G1, তাই না? G2 বাই G1। এবং আমরা অলরেডি দেখছিলামও যে যখন হচ্ছে আমরা ত্বরণ বের করছিলাম, তখন সূত্র আমাদের কি ছিল, যে T সমানুপাতিক রুট ওভার 1 বাই G ছিল, তাই না? আমাদের সূত্রটা 3 নাম্বার যে সূত্রটা আমরা দেখলাম সহজ দোলকের, সেখানে কিন্তু আমরা দেখছি ত্বরণের ক্ষেত্রে T ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই G। তার মানে বুঝতেই পারছো, দেখো খেয়াল করে এখানে তোমার, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, সুতরাং T1 ডিভাইড বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার G2 বাই G1। দেখো খেয়াল করে এখানে T1 টা উপরে, এখানে G1 টা নিচে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো এখানে আসলে এটা আসলে একে অপরের কি বিপরীত রাশি বা মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে আমরা এই যে এখানে যে ইকুয়েশনটা পাইছি রুট ওভার G2 বাই G1, এটাকে আমরা একটু ম্যাচ করতে পারি এটার সাথে। যেমন এখানে দেওয়া আছে তোমার হচ্ছে G1 বাই G2, ঠিক আছে? এখানে G1 বাই G2 দেওয়া আছে, এবং এখানে তোমার হচ্ছে 1 প্লাস H বাই R দেওয়া আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে এটাকে যেটা করবো সেটা দেখো, এখানে আমি এটাকে G1 বাই G2 করতে পারি, এবং এখান থেকে এই যে এই বর্গটাকে আমি এই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এটা G1 বাই G2, তাই না? রুট ওভার, তাহলে 1 প্লাস H বাই R, ঠিক আছে? তাহলে আর এটাকে আমি রসাগুতে নিয়ে যাচ্ছি। এটা লসাগুটা আমি ভাঙবো না, লসাগুটা ভাঙার আমার দরকার নাই, এটা লসাগুটা থাকুক, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি উল্টা যেতে পারি, তাহলে G2 বাই G1 করতে পারি। তাহলে এটা কি লাভ হলো, আমার R বাই R প্লাস H থাকলো, তাই না? তো দেখো এখান থেকে একটা ইকুয়েশন আমি ডেভেলপ করলাম, যে রুট ওভার G2 বাই G1 ইজ ইকুয়াল টু R বাই R প্লাস H, ঠিক আছে? তো এটাকে আমি মনে করো যে বলে দিলাম হচ্ছে, এটাকে সাপোজ ধরো 5 নাম্বার ইকুয়েশন, এটাকে বলে দিলাম হচ্ছে তোমার 6 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করি, এবার আমি চাইলে এই যে 5 নাম্বার ইকুয়েশন আর 6 নাম্বার ইকুয়েশন আমি তুলনা করতে পারি, তাই না? আমি মনে করি এখানে তুলনা করব, তো সাপোজ ধরো আমি এখানে তুলনা করতেছি এই জায়গায়, তাহলে 5 ও 6, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমি তুলনা করব। তুলনা করলে কি পাবো, যেহেতু এখানে G2 বাই G1, এখানে রুট ওভার G2 বাই G1, যেহেতু এটা কমন রাশি, সো আমি বলতে পারি যে T1 ডিভাইড বাই T2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে R বাই R প্লাস H, তাই না? R বাই R প্লাস H, এবং আমাকে যেহেতু H বের করতে হবে, সো H বের করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে ফার্স্ট অফ অল আমি এটাকে T2 বাই T1 করে ফেলি, ঠিক আছে? এটাকে আমি T2 বাই T1 করে ফেলি, তাহলে আমার খুব ভালো হবে। এটার জন্য ক্লিন করে রাখি, এটাকে T2 বাই T1 করি, তাহলে T2 বাই T1 ইজ ইকুয়াল টু R প্লাস H ডিভাইড বাই R। তাহলে এখানে লসাগুটা ভেঙে যাচ্ছে আবার, তাহলে 1 প্লাস H বাই R। এবার আমাকে এটা যেহেতু H বের করতে হবে, ঠিক আছে? H বের করতে হবে, সো অবভিয়াসলি আমি কি করব, T2 বাই T1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু H বাই R। সুতরাং H ইজ ইকুয়াল টু T2 বাই T1 মাইনাস 1 ইনটু R। সো এই যে এতক্ষণ যে কাহিনী করলাম, এই কাহিনী করার পরে আমরা যে ইকুয়েশনটা পাইছি, এটা হচ্ছে আমাদের সরল দোলক ব্যবহার করে একটা পাহাড়ের উচ্চতা বা একটা বিল্ডিং এর উচ্চতা বা যে কোনো একটা উঁচু স্থানের উচ্চতা আমি নির্ণয় করতে পারি এই সরল দোলক ব্যবহার করে, ঠিক আছে? সূত্রটা কি, H ইজ ইকুয়াল টু T2 বাই T1 মাইনাস 1 ইনটু R। সো আই হোপ তোমার সূত্রটা মানে ডেভেলপ করে বুঝতে পারছো যে কি করছি। আমরা G1 G2 এর একটা ইকুয়েশন বের করছি, আমরা T1 T2 এর একটা ইকুয়েশন বের করছি, দেন আমরা এটাকে তুলনা করে আমরা এই ইকুয়েশনটা আমরা ডেভেলপ করলাম।
সো এই যে সরল দোলকের যে ব্যবহারটা, এই ব্যবহারটা তুমি আসলে পৃথিবীর যে কোনো স্থানে, সেই পৃথিবীর স্থানে সেই উচ্চতা তুমি নির্ণয় করতে পারবা, ভূমি থেকে সেই উচ্চতা তুমি নির্ণয় করতে পারবা সরল দোলক ব্যবহার করে, ঠিক আছে? জাস্ট টাইম মেজার, জাস্ট মাথায় রাখবা যে এই টাইমটাকে মেজার করতে হবে ঠিক মতো। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের সরল দোলকের দুটো অ্যাপ্লিকেশন, খুবই ইম্পর্টেন্ট দুটো অ্যাপ্লিকেশন ছিল, এবং এই অ্যাপ্লিকেশন তোমাকে জানতে হবে অবভিয়াসলি, তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এগুলাই আসবে। তো সূত্রটা তোমার লেখা রাখো, আমি তাহলে এটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি দেখবো সেকেন্ড দোলক। আমার নতুন একটা টপিক হচ্ছে এবার সেকেন্ড দোলক, ঠিক আছে? সেকেন্ড দোলক বা সেকেন্ড, এটাকে কি বলা হয়, পেরিয়ডিক মোশন আর কি, এক কথায় বলতে পারো, সেকেন্ড সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? আমি নরমালি সেকেন্ড দোলকই লিখি, আর কিছু লেখা দরকার নাই। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড দোলক মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ড, অর্থাৎ তোমার যার পর্যায়কাল, যে দোলকের পর্যায়কাল টোটাল 1 সেকেন্ড, হ্যাঁ, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে তোমার কি বলবো এটাকে, সেকেন্ড দোলক। অর্থাৎ তোমার বলতে পারো যে এখানে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2, মানে এই, তোমাকে আমি একে দেখাচ্ছি, মনে করো যে এই যে একটা আংটা দিয়ে দিলাম, এখানে একটা বব ঝুলাই দিলাম, মনে করো তুমি এখান থেকে তাকে এখানে নিছো, ঠিক আছে? তাহলে এটা কত হবে? আচ্ছা, এটা তোমার এটা তোমার 2 সেকেন্ড হবে, সরি, এটা তোমার 2 সেকেন্ড হবে, অর্থাৎ তোমার সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে তোমার 2 সেকেন্ড। এটা দ্বারা কি বুঝতে খেয়াল করে দেখো, মনে করো তুমি এটাকে এখান থেকে এখানে টেনে নিছো, ঠিক আছে? তাহলে এটা এখানে আসছে, এরপর তোমার এটা আবার এখানে যাবে। তো এখান থেকে এখানে যখন যাবে তখন তোমার হচ্ছে 0.5 সেকেন্ড লাগবে, ঠিক আছে? তারপর সে, তুমি তাকে ছেড়ে দিলা, তুমি তাকে এই অবস্থায় তাকে তুমি ছেড়ে দিলা, তখন সে আবার এখান থেকে এখানে আসবে, তাই না? এখান থেকে এখানে আসতে তার 0.5 সেকেন্ড লাগবে। এরপরে সে যখন এখান থেকে আবার এদিকে যাবে, তার এখানে 0.5 সেকেন্ড লাগবে, এবং সে এখান থেকে তার আবার পূর্বের অবস্থানে সে আবারও ফিরে আসবে, তার টোটাল 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড লাগবে। তো দেখো 0.5, 0.5, 0.5, 0.5, সো টোটাল যে টাইম, অর্থাৎ একটা টোটাল পূর্ণ দোলন এই এখান থেকে যাচ্ছে, তার আদি অবস্থান তার শেষ অবস্থান, এই একটা পূর্ণ দোলন, অর্থাৎ এই যে টোটাল এই একটা সার্কুলেট করতে, এই একটা সিম্পল হারমোনিক মোশন দিতে তার টি ইজ ইকুয়াল টু টোটাল 2 সেকেন্ড লাগছে। সো এই ধরনের দোলকগুলোকে বলা হয় সেকেন্ড দোলক। অবভিয়াসলি সেকেন্ড দোলক একটা সিম্পল হারমোনিক মোশন, মানে সে একটা সরল দোলক। সেকেন্ড দোলক একটা সরল দোলক, কিন্তু সকল সরল দোলক কিন্তু সেকেন্ড দোলক না, তাই না? সেকেন্ড দোলক কিন্তু একটা সরল দোলক, এটা তুমি বুঝতেই পারতেছো, বিকজ এটারও কি হবে, বিস্তার 4 ডিগ্রি নিচেই থাকবে, ঠিক আছে? সো আই হোপ তোমার বুঝতে পারছো এই পয়েন্টটা। সো এই যে তোমার এই জিনিসটা, এটাতে তোমার অনেকগুলো অঙ্ক আসে, ঠিক আছে? অনেক অঙ্ক আছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। তো যদি তোমাদেরকে আমি একটা অঙ্ক দেখাই, তাহলে তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর ধরো যে আমি যদি ফার্স্টে একটা অঙ্ক তোমাদের আমি করাচ্ছি, যে মনে করো যে একটি দোলনের দোলনকাল, ঠিক আছে, একটি দোলনের দোলনকাল 50% বৃদ্ধি করতে, 50% বৃদ্ধি করতে, তোমাদের বইতে অঙ্কটা আছে, এর কার্যকর দৈর্ঘ্য, কত গুণ বাড়াতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা ভালো মতো বুঝো, কত গুণ বাড়াতে হবে বা কত গুণ বাড়াবো, বাস এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এটা আমাকে সলভ করতে হবে। তো অবভিয়াসলি সূত্র তো আমাদের এটাই, এই যে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এটাকে যদি আমি হচ্ছে এখন বর্গ করে নিই, তাহলে কি হবে, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4π² L/g। তো এটাকে আমি হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা যদি নাম্বার 1 ইকুয়েশন হয়, তাহলে যেহেতু এখানে আমাকে বলছে কি বলতো, যে দোলনকালটা আমি 50% বৃদ্ধি করব। সো আমার আদি দোলনকাল, তাহলে আদি দোলনকাল কত হবে, টি ইজ ইকুয়াল টু টি1, ঠিক আছে? সরি, টি1 ইজ ইকুয়াল টু টি ধরে নিলাম আমি, টি1 ইজ ইকুয়াল টু আমি টি ধরে নিচ্ছি, আদি দোলনকাল মনে করা যাচ্ছে এটা। এবং এটার ক্ষেত্রে যদি আমাকে টি2 করতে হয়, টি2 করতে আমার কি হবে, অর্থাৎ শেষ দোলনকাল টি2 কি হবে, এটা হচ্ছে তোমার টি প্লাস, মানে এই যে টি প্লাস হচ্ছে এটার 50%, মানে এইটার 50%, অর্থাৎ তোমার টি ইন্টু 50 ডিভাইড বাই কি 100, তাই না? বিকজ আমাকে কি করছে 50% মানে কি 50/100। সো আমাকে এটা করতে হবে, এটা করলে কি হবে দেখো খেয়াল করে, তাহলে এটা তোমার টি প্লাস টি/2, তার মানে তোমার হচ্ছে 3t/2, তাই না? 1 প্লাস হাফ, তার মানে কি 3t/2, এটা হবে। সো এটা হচ্ছে আমার টি2 এর ক্ষেত্রে, তো 50% বৃদ্ধি করার পরে। সো অবভিয়াসলি বুঝতে পারছো যে টি1 এর ভ্যালু কত হচ্ছে আমার এখানে 4π², দেন তোমার হচ্ছে L/L1/g, ঠিক আছে? 4π² L1/g। কেন L1 দিলাম, কারণ আমাকে এখানে কি বের কথা বলছে দেখো তো খেয়াল করে, এই যে কার্যকর দৈর্ঘ্য, তাই না? এই যে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াবো, তার মানে আগে যদি L1 যদি L হয়, তাহলে L2 কত হবে,
এটা আমাকে বের করতে হবে যে কত গুণ বাড়াইতে হবে L2 টা, L2 এর ভ্যালুটা কত গুণ বাড়াইতে হবে সেটা আমাকে বের করতে হবে। সো আমাকে এখানে ফার্স্ট অফ অল L2 এর ভ্যালুটা বের করতে হবে, L2 এর ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এখন L2 বের করব। সুতরাং T2 যেগুলো কি একটা ইকুয়েশন দেখে দিয়েছিলাম 4 পাই স্কয়ার L2G। সো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? এটা নাম্বার 1 ইকুয়েশন আর নাম্বার 2 ইকুয়েশন এখানে অলরেডি দিছি আমি, তারপর লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা এটা গেল। তো এখান থেকে দেখো খেয়াল করে, এবার যেটা আমি করব সেটা হচ্ছে এবার হচ্ছে আমি এখানে এই যে তোমার T2 যে এখানে যে T2 এখানে যেটা লেখা আছে, চাইলে আমি এখন এটাকে ভাগ করতে পারি, মনে করো যে হচ্ছে তোমার T1 ডিভাইড বাই T2 করতে পারি, অর্থাৎ তোমার 1 ডিভাইড বাই 2 করতে পারি। সো এভাবে করে আমি তুলনা করে দেখতে পারি কি আসে। তাহলে এখানে 4 পাই স্কয়ার কাটা, এবং তোমার কি হয় বলতো, এখানে তোমার হচ্ছে এখানে কিন্তু স্কয়ার আছে, তাই না? এখানে স্কয়ার আছে, যেহেতু এখানে আগে আমি স্কয়ার করছিলাম এটাকে, ঠিক আছে? এটাকে স্কয়ার করছিলাম, ঠিক আছে? সো এটা একটু ঠিক করে নাও, এখানে স্কয়ার হবে। তো T1 স্কয়ার T2 স্কয়ার, এবং এখানে দেখো কি হচ্ছে, তাহলে 4 পাই স্কয়ার কাটা 4 পাই স্কয়ার কাটা, জি কাটা জি কাটা, তাহলে কি হবে L1 বাই L2, তাহলে যে L1 বাই L2, ঠিক আছে? এবং এখানে এই যে T2 এর ভ্যালুটা যদি বসায় দিই তাহলে কি হবে বলতো, T2 এর ভ্যালুটা T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে তোমার T, খেয়াল করে দেখো যে T1 এর ভ্যালু কিন্তু T বসাইছে, তাই না? যে T1 এর ভ্যালু T বসাই দিলাম, তো T স্কয়ার, এবং T2 এর ভ্যালু কত হবে 3/2T, ঠিক আছে? 3/2T, তাহলে 3/2T স্কয়ার। না, এটা কত হবে বলতো, 9/4 হবে, তাই না? 9/4 হবে, যেহেতু স্কয়ার হবে এটা। সো যেহেতু এটা স্কয়ার, সো 9/4T স্কয়ার। তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি তোমার T স্কয়ার কাটা। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এটা 4/9 L1/L2। এখন L1 এর ভ্যালু কি, আবার L দিয়ে আমি ধরে নিছিলাম, তাহলে এটা শুধুমাত্র L2 হচ্ছে, L2 টা কত হবে? সো অবভিয়াসলি বুঝতে পারতেছো, তাহলে আমি বলতে পারি কি যে L2 ডিভাইড বাই L2 বাই, তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে L2 বাই L ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 9/4, ঠিক আছে? উল্টাই দিছি। সুতরাং L2 ইজ ইকুয়াল টু কি 9/4 L, হ্যাঁ? তো L2 কত, 9/4 L। তো বিষয়টা বুঝো একটু, L2 এর ভ্যালু হচ্ছে আমার কত আসছে 9/4 L, এটা তাহলে এখানে ভাগ করলে কত হবে, এটা 2.25 L, ঠিক আছে? এটা 2.25 L আসতেছে, এবং L1 কত ছিল, শুধুমাত্র L ছিল। তাহলে আমাকে দেখি কেউ বলতে পারো কিনা যে আমার আসলে অ্যান্সারটা তাহলে কি হবে, এটা কি আমার অ্যান্সার, নাকি এখানে আমার কিছু আরো কিছু জিনিস করতে হবে? দেখি কেউ এ পর্যন্ত মহাশয় ধরে রাখতে পারছো কিনা জিনিসটা, এই কোশ্চেনটা। আচ্ছা, আমাদের টাইম খুবই কম আছে মিটিং এর, আমি এটা শেষ করে দিচ্ছি। তো যেহেতু আমাদের L2 হচ্ছে L2 হচ্ছে 2.25 L, এবং L1 হচ্ছে শুধুমাত্র L, সুতরাং কত গুণ বাড়াতে হবে? তাহলে 2.25 L মাইনাস L, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে L2 মাইনাস L1 অ্যাকচুয়ালি, ঠিক আছে? L2 মাইনাস L1 করতেছে, তাহলে কত হবে এটা 1.25 L। তার মানে এই যে অ্যান্সারটা বের করলাম 1.25 L, অর্থাৎ যদি একটা দোলনকাল আমি 50% বৃদ্ধি করি, তাহলে এর কার্যকর দৈর্ঘ্যকে যদি আমার ঠিক রাখতে হয়, তাহলে কার্যকর দৈর্ঘ্য আমাকে 1.25 L গুণ বাড়াইতে হবে, ঠিক আছে? অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য আমাকে 1.25 L বাড়াইতে হবে যদি হচ্ছে আমি সেই দোলনকালটা ঠিক মানে আবার আগের মতো করে করতে চাই। সো এটা তো মাথায় রাখবে, এই যে কোশ্চেনগুলো যেভাবে সলভ করলাম আমি দুটো ইকুয়েশন নিয়েছি, দুটো ইকুয়েশন আমি জাস্ট একটার সাথে একটা তুলনা করে জাস্ট এটাকে সলভ করছি। তো এটা হচ্ছে আমার কিসের জন্য গেল, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনটা গেল, এটা প্রথম কোশ্চেন। আমি তোমাদেরকে আরো দুটো কোশ্চেন সলভ করে দেখাবো আজকে, যেন তোমাদের এই মানে এই টপিক গুলো থেকে যেন কোশ্চেন আসে তোমাদের ভুল না করো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। তাহলে সেকেন্ড কোশ্চেন দেখি আমরা কি আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে একটি 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলকের, ঠিক আছে? একটি সরল দোলকের সরল দোলক হচ্ছে তোমার যে প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে 40 বার দোলন দেয়, ঠিক আছে? 40 বার দোল দেয়। এখন এর দৈর্ঘ্য যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুলতে কি সময় লাগবে, ঠিক আছে? বা কত সময় লাগবে? কোশ্চেনটা বুঝো যে একটা 40 সেন্টিমিটার দীর্ঘ একটা সরল দোলক, মানে তার কার্যকর দৈর্ঘ্য কত 40 সেন্টিমিটার। এখন এটার প্রতি মিনিটের দোলন হচ্ছে কত 40 বার। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয়
তাহলে 60 বার তুলতে কত সময় লাগবে? কোশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন এবং তোমাকে এটা বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল লিখে নিচ্ছি এখানে কি কি দেওয়া আছে। ধরে নিলাম L1 হচ্ছে অর্থাৎ তোমার পূর্বের দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে L2 কত? 160 সেন্টিমিটার, ঠিক আছে? এবং আমার যে আদি দোলনকাল কত? প্রতি মিনিটে 40 বার, অর্থাৎ তোমার T1 যেগুলো কত? T1 যেগুলো তোমার হচ্ছে 60, আর প্রতি মিনিটে 40 বার, ঠিক আছে? প্রতি মিনিটে 40 বার। এই বিষয়টা আসলে তুমি কিভাবে এটাকে করবা, মানে কিভাবে তুমি হচ্ছে এখানে এটাকে ইন্ডিকেট করবা? দেখো আমাদের যে সূত্র আছে এখানে, যে 40 বার, যেহেতু তোমার 40 বার দৌড় প্রতি মিনিটে, সো এটাকে মানে বের করার টেকনিকটা হচ্ছে যে তুমি যত মিনিটের জন্য বের করছো, সাপোজ ধরো এখানে তোমার এটা 1 মিনিটের জন্য বের করছো, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে ধরো যে 1 সেকেন্ডের জন্য বের করছো, 1 সেকেন্ড, তো 1 সেকেন্ডে মনে করো যে দুইবার দোলে, 1 সেকেন্ডে মনে করো যে দুইবার দোলে, তাহলে তুমি এটা কিভাবে বুঝাবা? অর্থাৎ এটাকে তুমি হচ্ছে এভাবে বুঝাবা, খেয়াল করে দেখো যে টি ইজ ইকুয়াল টু, ওয়েট করো আমি এটাকে ঠিক করে রাখি, মনে করো যে তোমার টি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1/2 হবে এটা, ঠিক আছে? অর্থাৎ 1 সেকেন্ডে দুইবার দোলে, মানে সেকেন্ড মানে সময়টা উপরে আর কতবার দোলে সেটা নিচে বসবে। এটা তোমার হচ্ছে এটা টেকনিক বের করার। সো অবভিয়াসলি এখানে প্রতি মিনিটে যদি সেটা প্রতি মিনিট মানে কি? প্রতি মিনিট মানে তোমার হচ্ছে 60 সেকেন্ড, তাই না? তো 1 মিনিট ডিভাইড বাই 40, তার মানে 60 ডিভাইড বাই 40, ঠিক আছে? সেকেন্ডটা মানে এখানে অবভিয়াসলি তোমার সেকেন্ড হিসাব করতে হবে এবং সেটাকে অবভিয়াসলি মাথায় উপর মানে অলওয়েজ উপরে রাখতে হবে, লবে রাখতে হবে টাইমটাকে, এবং যতবার দুলবে তাকে নিচে নিচে রাখতে হবে। তাহলে এটা কত হবে? 60/40, তাহলে কত হচ্ছে এটা? 1.5 সেকেন্ড, ঠিক আছে? 1.5 সেকেন্ড, তার মানে T1 কত? 1.5 সেকেন্ড বের হয়ে গেছে। তাহলে এখন আমাকে বের করতে বলছে T2 কত। কোশ্চেনে দেখো এই যে তবে 60 বার দুলতে কি সময় লাগবে? এই যে 60 বার, ধরলাম যে এটা তোমার হচ্ছে N1, ঠিক আছে? এটা হচ্ছে N2 সাপোজ ধরো, মানে কত বার দুলতেছে? 60 বার দুলতেছে, ঠিক আছে? N2। তো এটা সাপোজ তুমি এটা ধরো তুমি এখানে N1 দিছো, এটা অর্থাৎ তোমার হচ্ছে T ইজ ইকুয়াল টু T/N, এটা একটা ফর্মুলার মধ্যে পড়তেছে আর কি। টিটা কত? অবভিয়াসলি সেকেন্ডে হবে, মানে সেকেন্ডে কত হচ্ছে, তাহলে সেকেন্ড এটা হচ্ছে কত বার, ঠিক আছে? এটা তোমার একক। তাহলে এটা দ্বারা আমি হচ্ছে এটা বের করে ফেলছি, এই যে T1টা বের করে ফেলছি। এখন কথা হচ্ছে আমাকে T2 বের করতে হবে 60 বার দোলার জন্য। তো সবার আগে খেয়াল করে দেখো যে 60 বার দোলার জন্য আগে আমাকে কি বের করতে হবে? আগে আমাকে T2 বের করতে হবে। সো T2টা কিভাবে বের করব? খেয়াল করে দেখো, এখানে সবার আগে তুমি হচ্ছে এখানে লিখবা আগে যে T ইজ ইকুয়াল টু 2π√L/g। আমার সূত্র কিন্তু এটাই, এই সূত্রটা আমাকে সবমিট করতে হবে। তো আমি T1 এর জন্য একটা রাশি বের করবো, উপভোগ আগের মতোই, আমাকে T1 এর জন্য রাশি বের করতে হবে। তো এটাকে ধরলাম হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, এন্ড T2 এর জন্য এটা রাশি বের করতে হবে। এটা হচ্ছে তোমার 2L2/g, তাহলে এটা নাম্বার 2 ইকুয়েশন। সো অবভিয়াসলি 2π কাটা হবে, জি কাটা হবে, তাহলে 1/2 করতেছে, ঠিক আছে? তাহলে কি পাচ্ছে আমরা এখানে? T1 ডিভাইড বাই T2, এবং এখানে দেখো 2π কাটা, জি কাটা, তাহলে কি হবে আলটিমেটলি? √L/g, তাই না? তাহলে √L1/L2, ঠিক আছে? √L1/L2 এটা তো আমার থাকতেছে। এখন আমি চাইলে এখানে স্কোয়ার করতে পারি, তো স্কোয়ার করার কোনো আমার দরকার নেই, বিকজ আমাকে এখন T2 বের করতে হবে। সো অবভিয়াসলি আমি উল্টাই দিব, তাই না? তাহলে T2 ইজ ইকুয়াল টু, সরি T2/T1 ইজ ইকুয়াল টু √L2/L1। তাহলে T2 ইজ ইকুয়াল কত হবে? T1 ইনটু √L2/L1, ঠিক আছে? সো এটা গেল কিসের জন্য? এটা তোমার হচ্ছে T2 বের করার জন্য। তো এখানে L2 কত, L1 কত সেটা আমাকে দেখতে হবে একবার। দেখো L2 হচ্ছে 160 আর L1 হচ্ছে 40, তাহলে বসায় দাও। আর T1 হচ্ছে 1.5, তাহলে 1.5 ইনটু √160 ডিভাইড বাই 40। তো এই ক্যালকুলেশন করার পরে তোমার হয়তোবা এটার অ্যান্সারটা দেখো, এখানে এটা তোমার হচ্ছে 40 আসছে, এখানে আমার 4 4 16, তাহলে তোমার এখানে এটা 4 হবে, তাহলে 4 এর সাথে √ওভার করলে কত হবে? 2 হবে, তাহলে 1.5 ইনটু 2, তাহলে 1.5 কে 2 দ্বারা গুণ করলে তোমার হবে হচ্ছে 3, তার মানে 3 সেকেন্ড। তো T2 এর ভ্যালু কত আসছে? 3 সেকেন্ড আসছে। এটা কি আমার অ্যান্সার? এটা কিন্তু আমার অ্যান্সার না। দেখো আমাকে T2 বের করতে হবে কার জন্য? আমাকে T2 বের করতে হবে এই মানটা বের করার জন্য, যে কত দুলতে কি সময় লাগবে, এই সময়টা কিন্তু T2 না। T2 হচ্ছে 160 সেন্টিমিটার দোলনের জন্য টাইম, সেটা হচ্ছে T2। বাট এইটা কিন্তু না। এটা কখন বের হবে? যখন আমি 60 বার নিয়ে কাউন্ট করবো। অর্থাৎ T2 বলতে বোঝানো হচ্ছে যে এটা তোমার হচ্ছে 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে? এই T2টা কত? এটা 1 সেকেন্ডের জন্য বের হচ্ছে না, মানে এই 160 সেকেন্ড তোমার হচ্ছে টোটাল 3 সেকেন্ডের জন্য। তো 3 সেকেন্ডের জন্য যদি বের করা হয় এটা, তার মানে বিষয়টা বুঝো, তাহলে 60 বার দুলতে, ঠিক আছে? আমি আবার কথাটা বলতেছি, এখানে তোমার হচ্ছে এটা তো একবার দৌড়ার জন্য, ঠিক আছে? এটা তো তোমার একবার দৌড়ার জন্য 3 সেকেন্ড লাগবে,
একবার দোলার জন্য। মানে এই যে তোমার 160 সেন্টিমিটার দোলকটা, এই দোলকটা তোমার মোট একবার, মানে এরকম এই যে জাস্ট এক গেল এক, এইটুক করতে, ঠিক আছে, এই একবার রোটেট করতে তার মোট 3 সেকেন্ড লাগতেছে এই 160 সেন্টিমিটার দোলনটা। এটা হচ্ছে আমার T2। তাহলে এটা যদি টোটাল 60 বার দুলে, 60 বার, তাহলে কত সেকেন্ড লাগবে? তাহলে 60 বার দুলতে, তো বুঝতেই পারতেছো ঐকিক নিয়ম, তো 60 বার দুলতে, তাহলে এই যে 60 মানে কত, যে 60, তাহলে 60 ইন্টু 3, তাই না? যেহেতু একবার তুলতে 3 সেকেন্ড লাগে, তাহলে 60 বার তুলতে কত হবে? 60 ইন্টু 3, তাহলে 180 সেকেন্ড, তার মানে কত? 3 মিনিট। ঠিক আছে? সো অ্যান্সার কিন্তু দেখো এখানে কনফিউশন কোথায় কোথায় আসবে। তুমি বলতে পারো, তোমাকে ধরো যে তুমি কাউকে জিজ্ঞেস করলা এর অ্যান্সার কত আসবে, সে বললো কত, 3 বললো, কিন্তু 3 কত, 3 সেকেন্ড না মিনিট, সেটা কিন্তু তোমাকে বলে নাই। সো এটাকে মাথায় রাখবা, 3 সেকেন্ড কিন্তু অ্যান্সার না, 3 মিনিট হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? কারণ আমাকে 60 বার দৌড়ার জন্য বের করতে হবে, একবার দৌড়ার জন্য না, কিন্তু এটা কিন্তু একবার দৌড়ার জন্য। সো এটা হচ্ছে আমার কোয়েশ্চনটার অ্যান্সার। তো আই হোপ তোমার এই টপিকগুলো বুঝতে পারতো যে আসলে কিভাবে আসলে জিনিসটা সলভ করতে হয়। অবভিয়াসলি সলভ করার একটাই টেকনিক, যে দুটো ইকুয়েশন বানাতে হবে, ইকুয়েশন বানায়া দেন তুলনা করতে হবে বা ভাগ করতে হবে বা যোগ বিয়োগ করতে হবে, দেন তোমাকে একটা এরকম একটা ইকুইলিব্রিয়াম একটা ইকুয়েশন তোমাকে বানায়া দেন সেটার অ্যান্সারটা বের করতে হবে। ঠিক আছে? তো এরকম দেখো এই সূত্র দিয়ে তোমাকে এরকম হাজার হাজার অঙ্ক আসবে। ঠিক আছে? এরকম কত রকম যে মানে ভেরিয়েশন থাকবে অঙ্কের মধ্যে, সেটা বলার মতো না। ঠিক আছে? অনেক ভেরিয়েশন থাকবে অঙ্কের মধ্যে। তো তুমি এগুলো একটু মানে কেয়ারফুলি অঙ্কগুলো করবা। তো তোমাদেরকে আমি লাস্ট একটা অঙ্ক দেখাতে চাচ্ছি। লাস্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে যে আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, এটা আমি ক্লিন করে দিচ্ছি। সো লাস্ট একটা অঙ্ক দেখাই, যে মনে করো যে 350 গ্রাম স্প্রিং এর সাথে, ঠিক আছে, 350 গ্রাম স্প্রিং এর সাথে, এটা আসলে এই সূত্রের অঙ্ক না, এটা একটা ডিফারেন্ট সূত্রের অঙ্ক, তারপর দেখাই দিচ্ছি। 350 গ্রাম স্প্রিং এর সাথে একটা সরল দোলক ঝুলিয়ে, ঠিক আছে, সরল দোলক ঝুলিয়ে স্পন্দন গতি দেওয়া হচ্ছে, স্পন্দন গতি বা স্পন্দন গতিতে দোলানো হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন যদি টি যেগুলো যদি তোমার হচ্ছে টি যেগুলো তোমার পর্যায়কাল যদি তোমার হচ্ছে 0.8 সেকেন্ড হয়, তাহলে স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক কত? দেখো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ এটা যেহেতু এই টপিকের সাথে রিলেটেড, যেহেতু তোমার সরল দোলন স্পন্দন গতিতে দোলাচ্ছে, তার মানে সরল দোলক একটা, তো সরল দোলকের সাথে কিন্তু স্প্রিং একটা রিলেশন তোমার জানতে হবে। তুমি কিন্তু খালি শিখছো কোনটা, যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, কারণ তুমি এই সূত্রটা শিখছো, বাট আমাদের কিন্তু আইটার সাথে জানতে হবে স্প্রিং এর জন্য, বিকজ মনে করো জিনিসটা এরকম, তোমার একটা স্প্রিং এখানে দেওয়া আছে, এটা স্প্রিং, এটার সাথে মনে করো একটা তুমি দোলক এরকম বাল্ব ঝুলাই দিছো, তাহলে এখানে এটাকে কি করতেছে, এটাকে তুমি টান দিয়ে ছেড়ে দিছো, তখন সেটা কি করবে, রোটেট করবে দোলন গতিতে। এখন তার এই যে তার যে সময়সীমাটা, মনে করো টি ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড, তাহলে এই স্প্রিংটা কনস্ট্যান্ট কত, অর্থাৎ কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু বের করতে বলছি, স্প্রিং ধ্রুবক কত, কে এর ভ্যালু। তো কে এর ভ্যালু বের করার জন্য আসলে আমাদের অবভিয়াসলি ভর লাগবে, তাই না? ভর কত সেটা জানতে হবে। আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2 পাই বাই ওমেগা, তাই না? এটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে টি এর সূত্র হচ্ছে তোমার 2 পাই বাই ওমেগা। তো এখানে ওমেগার ভ্যালু কি ছিল? আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে রুট ওভার কে বাই এম, তাই না? এটা আমরা দেখছিলাম, কিভাবে দেখছিলাম, যে এফ সি ইজ ইকুয়াল টু এফ, অর্থাৎ তোমার হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কে আর, দেন তোমার আর আর কাটা, তাহলে কি হবে, আলটিমেটলি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। আমরা এই সূত্রটা ডেভেলপ করছিলাম আমার লাস্ট ক্লাসে, সো এখানে আমরা বসা দিতে পারি, তাহলে 2 পাই বাই রুট ওভার কে বাই এম, সো 2 পাই রুট ওভার এম বাই কে, ঠিক আছে, উল্টাই দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা স্প্রিং এর ক্ষেত্রে, এটা ফর্মুলাটা মাথায় রাখবা, 2 পাই রুট ওভার এম বাই কে, এটা কিন্তু একটা ফর্মুলা তোমাদের ডেভেলপ করে দেখা দিলাম, তো এখান থেকেও কিন্তু অঙ্ক আসবে। তুমি বসা দাও এবার 2 পাই, তাহলে তুমি কি করবা, এখানে 350 গ্রাম দেওয়া আছে, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, তা কেজিতে নিয়ে যাবা, 350 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি ডিভাইড বাই কে, এবং টি এর ভ্যালু কত, 0.8 সেকেন্ড, ঠিক আছে, সো 0.8 সেকেন্ড বসা দাও, তাহলে 0.8 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু 350 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই কে। সো তুমি এখান থেকে কে ভ্যালুটা বের করে নিবা, আমি বের করে দেখাচ্ছি না। তাহলে কে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু 350 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 0.8 হোল স্কোয়ার, ঠিক আছে। সো এটা বের করে তোমাদের এখানে অ্যান্সারটা বের হয়ে আসবে। তো আমি এটা বের করে দেখালাম না,
তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সরল দোলকের অঙ্ক, হ্যাঁ, এবং তোমাকে এখানে অনেক ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে? তুমি একটু বইটা দেখবা, তোমাদের বইটা দেখবা, তোমাদের অনুশীলনে চেক করবা, নিজে নিজে সলভ করা ট্রাই করবা, তাহলে তোমাদের এটা অ্যাপ্লিকেশন করার দক্ষতা বাড়বে। আই হোপ তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমাদের এই টপিকের মধ্যে আরো টপিক বাকি আছে, সো সেগুলো নিয়ে আমি সামনের ক্লাসে কথা বলবো। সো আমাদের এই ক্লাসটা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।